শেষ 1 মিনিট বাঁচবে নাকি সবাই চাপা পড়ে মরবে, কি ঘুরতে চলেছে? তো সাথে থাকেন। গল্পটি শুরু হয় মনুমেন্ট ভ্যালির হাড় কাঁপানো দৃশ্য দিয়ে, যা যে কারোর মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দিতে পারে। সমতল কিন্তু খাড়া পাহাড়গুলো সুন্দর হলেও আসলে মারাত্মক ও বিপজ্জনক। এখানে আমরা দেখি 5 জন মানুষ এই খাড়া পাহাড়গুলোতে ওঠার চেষ্টা করছে। এই আরোহীদের মধ্যে 3 জন একই পরিবারের সদস্য। বাবা রয়েস একজন অত্যন্ত অভিজ্ঞ ও পোড়া খাওয়া পর্বতারোহী। তার সঙ্গে আছে তার মেয়ে অ্যানি এবং ছেলে পিটার। দলে আরও 2 জন সদস্য আছে, কিন্তু তারা ততটা দক্ষ নয়, এবং এটাই এই দুর্ঘটনার সবচেয়ে বড় ও মর্মান্তিক কারণ হয়ে দাঁড়াবে। সূর্যের প্রখর তাপ আর পাহাড়ের উচ্চতার মধ্যে 5 জন মানুষ ধীরে ধীরে উপরে উঠতে থাকে। রয়েস পরিবার ও তাদের সন্তানদের থেকে সামান্য উপরে থাকা 2 জন হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে। পিচ্ছিল পাহাড়ি পৃষ্ঠে তাদের পা পিছলে যায় এবং পরের মুহূর্তেই তারা দুজনেই হাজার হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়তে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ও গা শিউরে ওঠার মতো ব্যাপার ছিল যে 5 জনই একটিমাত্র দড়ি দিয়ে একসঙ্গে বাঁধা ছিল। চূড়ায় থাকা 2 জন পড়ে যাওয়ার সাথে সাথেই তাদের ওজনের ধাক্কায় বাকিরা একে একে পাহাড়ের গা থেকে ছিঁড়ে যেতে লাগলো। দৃশ্যটা ছিল এমন যে 5 জনই কেবলমাত্র একটিমাত্র দড়ি দিয়ে বাতাসে ঝুলছিল, যেটি পাহাড়ের চূড়ার একটি ছোট হুকের সাথে বাঁধা ছিল। কিন্তু সেই দড়ি এবং হুকটি এই 5 জনের ভারী ওজন বহন করার জন্য তৈরি করা হয়নি। প্রবল দমকা হাওয়া এবং 5 জনের ওজন ধীরে ধীরে দড়িটিকে দুর্বল করে দিচ্ছিল। সবাই একসাথে পড়ার আগেই ধাক্কার কারণে চূড়ায় থাকা 2 জন এখন দড়ির একেবারে নিচে ঝুলছিল। হঠাৎ তাদের দিকের দড়িটা ছিঁড়ে যায় এবং চোখের পলকে তারা দুজনেই একটি গভীর গিরিখাতে পড়ে যায়। এখন সেই দড়িতে কেবল রয়েস, তার ছেলে পিটার এবং তার মেয়ে অ্যানি রয়ে গেল। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। ওজন কমে যাওয়া সত্ত্বেও দড়িটি ধীরে ধীরে হুক থেকে পিছলে যাচ্ছে এবং হুকটিও পাহাড়ের গা থেকে খসে পড়তে শুরু করেছে। রয়েস সাথে সাথে বুঝতে পারে যে কয়েক সেকেন্ডের মধ্যে যদি ওজনটা আরও কমানো না হয় তাহলে দড়িটা পুরোপুরি ছিঁড়ে যাবে এবং তার সাথে তার 2 নিষ্পাপ সন্তানও মারা যাবে। রয়েস তার মেয়ে অ্যানিকে চিৎকার করে বলে পাহাড়ের গায়ে একটা ফাটলে ক্ল্যাম্প লাগানোর চেষ্টা করতে, যাতে দড়িটা আরও কিছুটা সাপোর্ট পায় এবং হুকের ওপর চাপ কমে। অ্যানি তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে, তার শরীর কাঁপতে থাকে, কিন্তু তার হাত সেই ফাটল পর্যন্ত পৌঁছতে পারে না, যেখানে সে ক্ল্যাম্প লাগিয়ে সবার জীবন বাঁচাতে পারত। রয়েস নিচে ঝুলছে আর তার ছেলে পিটার ঠিক তার উপরে। রয়েস এমন এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নেয় যা যে কারোর হৃদয় ভেঙে দেবে। সে তার ছেলে পিটারের দিকে তাকায়। তার চোখে স্পষ্ট ফুটে ওঠে সন্তানদের বাঁচানোর জন্য একজন বাবার ভালোবাসা ও আকুতি। সে বলে, পিটার, তোমার ছুরিটা বের করে আমার দড়িটা কেটে দাও। পিটার আর অ্যানি হতবাক হয়ে যায়। অ্যানি চিৎকার করে পিটারকে এমন ভয়ঙ্কর পদক্ষেপ না নেওয়ার জন্য অনুনয় করে। পিটারের সারা শরীর কাঁপতে থাকে। সে কিভাবে নিজের হাতে তার বাবার দড়ি কাটতে পারে? সে জানত যে দড়িটা কাটলে তার বাবা হাজার হাজার ফুট নিচে পড়ে যাবেন। অবশেষে চোখে জল আর ভারাক্রান্ত হৃদয়ে পিটার তার ছুরি দিয়ে দড়িটা কাটতে বাধ্য হল। রয়েস দ্রুত নিচে পড়তে থাকেন এবং নিজের জীবন শেষ করে দেন। এখন গল্পটা এখান থেকে 3 বছর এগিয়ে যায়। সেই ভয়াবহ দুর্ঘটনা পিটারের আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। বাবার মৃত্যুর অপরাধবোধ তার ওপর এতটাই গভীরভাবে চেপে বসেছিল যে সে চিরতরে পর্বতারোহণ ছেড়ে দেয়। এখন সে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে একজন ফটোগ্রাফার হিসেবে কাজ করে। সে পাহাড় থেকে অনেক দূরে থাকতে চাইত, কিন্তু হয়তো ভাগ্য তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। একটি তথ্যচিত্রের শুটিং করার সময় সে জানতে পারে যে একটি বড় এবং বহুল আলোচিত দল বিশ্বের 2য় সর্বোচ্চ ও সবচেয়ে মারাত্মক শৃঙ্গ মাউন্ট K2 আরোহণের প্রস্তুতি নিচ্ছে। পিটার এটা জেনে গভীরভাবে মর্মাহত হয় যে তার নিজের মেয়ে অ্যানি এই দলেরই একজন। অ্যানি এখন একজন প্রখ্যাত পর্বতারোহী হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। সে তার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করছিল। পিটার তার বোনের সাথে দেখা করতে বেস ক্যাম্পে পৌঁছায়। বহু বছর পর যখন এই 2 ভাই বোনের দেখা হয় তখন কোনো আনন্দ বা আলিঙ্গন থাকে না, বরং থাকে এক অদ্ভুত নীরবতা আর পুরনো ঘৃণা। আসলে অ্যানি এখনও তার বাবার মৃত্যুর জন্য পিটারকে দায়ী করে। পিটার জানতে পারে যে তার বোন অ্যানি সহ 5 জনের একটি দল মঙ্গলবারের মধ্যে চূড়ায় পৌঁছানোর কথা রয়েছে। এই পুরো অভিযানের নেতা ও অর্থায়নকারী হলেন এলিয়ট ওয়ার্ন, যিনি সম্প্রতি একটি বিমান কোম্পানি কিনেছিলেন। তার পরিকল্পনা ছিল যে যখন তিনি K2 এর চূড়ায় দাঁড়াবেন ঠিক সেই সময়ে তার বিমান সংস্থার প্রথম ফ্লাইটটি পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাবে, যা বিশ্বের কাছে তার ক্ষমতা প্রকাশ করবে। আরোহণ শুরুর আগের রাতে এলিয়ট একটি জমকালো পার্টির আয়োজন করেন। সবাই খুব খুশি ছিল, কিন্তু তারপর ভিক নামে এক রহস্যময় ও গম্ভীর লোক হাজির হন। ভিক একজন অত্যন্ত অভিজ্ঞ পর্বতারোহী, যিনি এর আগেও K2 এর চূড়ায় গিয়েছেন এবং এর প্রতিটি ইঞ্চি ও তার পরিবর্তনশীল মিজাজ সম্পর্কে জানেন।
ভিক সরাসরি এলিয়টের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আবহাওয়া খারাপ হলে তিনি কি করবেন। এলিয়ট নিজের সম্পদের বড়াই করে দাবি করেন যে তার সাথে বিশ্বের সেরা আবহাওয়া বিশেষজ্ঞ রয়েছেন এবং আগামী 2 মাসে খারাপ আবহাওয়ার কোনো লক্ষণ নেই। ভিক তাকে সতর্ক করে দেয় যে পাহাড়ি আবহাওয়া সবারই পছন্দ হতে পারে এবং যদি ঝড় আসে এলিয়ট তা হেসে উড়িয়ে দেয়। এরপর ভিক চলে যায়, তার দাড়ি কামিয়ে ফেলে এবং রাতের অন্ধকারে একাকী নিঃশব্দে K2-তে আরোহণ শুরু করে। পরের দিন এলিয়টের 5 জনের দলও তাদের যাত্রা শুরু করে। তারা উৎসাহ ও উদ্দীপনার সাথে আরোহণ করতে থাকে। যখন তারা 26,000 ফুট উচ্চতায় পৌঁছায়, যেখানে বাতাস খুব পাতলা হয়ে আসে, তখন তারা হঠাৎ নিচ থেকে একটি রেডিও বার্তা পায় যে একটি ভয়ঙ্কর ঝড় দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। দলনেতা টম অভিজ্ঞ ছিল। সে সাথে সাথে ঘোষণা করে যে এটি একটি অত্যন্ত বিপজ্জনক সংকেত এবং আমাদের উলম্বে ফিরে যাওয়া উচিত। কিন্তু এলিয়ট তার সিদ্ধান্তে অটল থাকে। সে কেবল তার বিমানযাত্রা আর পদোন্নতি নিয়েই চিন্তিত ছিল। সে ব্যাখ্যা করে যে তারা তাদের প্রথম গন্তব্য অর্থাৎ লক্ষ্যস্থল থেকে কেবল 1 ঘন্টা দূরে আছে এবং ঝড়টি দিক পরিবর্তন করতে পারে, যেমনটা রেডিও রিপোর্টে প্রায়ই বলা হয়। টম আর অ্যানি বুঝতে পারে যে এটি একটি মারাত্মক বিপদ, কিন্তু এলিয়টের আর্থিক চাপ এবং তার জেদ শেষ পর্যন্ত তাদের জীবন বাজি রেখে এগিয়ে যেতে বাধ্য করে। নিচের বেস ক্যাম্পে থাকা পিটার ঝড়ের সতর্কবার্তা সত্ত্বেও তাদের ফিরতে না দেখে ক্রমশ শঙ্কিত হয়ে পড়ল। তার বাবাকে হারানোর যন্ত্রণার কথা মনে পড়ে গেল। সে রেডিওতে আবার টমের সাথে যোগাযোগ করে চিৎকার করে বলে যে দক্ষিণ দিক থেকে একটি ভয়ঙ্কর ঝড় তাদের দিকে এগিয়ে আসছে এবং তারা যদি এখন ফিরে না যায় তাহলে কেউই বাঁচবে না। কিন্তু এলিয়ট তার মিষ্টি কথায় টমকে আবারও রাজি করিয়ে ফেলে। পিটার তার দূরবীন দিয়ে অসহায়ভাবে দেখে তার বোন অ্যানি মৃত্যুর পাতা ফাঁদে পা দিচ্ছে। সে তার বাবাকে আগেই হারিয়েছে আর এখন সে কোনোভাবেই তার বোনকে হারাতে চায় না। তারপর পাহাড়ের অনেক উপরে প্রকৃতির আসল রুদ্ররূপ শুরু হলো। হঠাৎ এক প্রচণ্ড তুষারঝড় আঘাত করল। 5 জন লোক বরফের পুরু চাদর আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল। হঠাৎ অ্যানির পায়ের নিচ থেকে বরফের একটি বিশাল স্তর সরে যায় এবং সে 2টি পাথরের মাঝখানের একটি গভীর গিরিখাতে পড়তে শুরু করে। যেহেতু তারা সবাই একটিমাত্র দড়ি দিয়ে বাঁধা ছিল, অ্যানির পলন বাকিদেরও টেনে নিচে নামিয়ে দেয়। কিন্তু ভাগ্যক্রমে অ্যানি যখন ঠিক জলের ওপরের উপরিস্তরে ঝুলছিল, তখন তার দড়িটা একটি ধারালো পাথরে আটকে যায় এবং দড়িটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। অ্যানি নিরাপদে গভীর গিরিখাতে পড়ে যায়, কিন্তু এখন সে আটকা পড়ে গেল। উপরে থাকা অন্য 4 জনও ঝড়ের কবলে পড়ে ছত্রবিচ্ছত্র হয়ে পড়ল। ঠিক তখনই উপর থেকে একটি বিশাল তুষারধস বা বরফের ঢেউ নেমে আসে এবং পুরো দলটির দিকে এগিয়ে যেতে শুরু করে এবং তাদের হত্যা করতে লাগে। এর কবলে পড়ে আরও 2 জন সদস্য মর্মান্তিকভাবে মারা যায়। এখন গভীর গিরিখাতের ভিতরে কেবল 3 জন রইল, অ্যানি, এলিয়ট এবং টম। গিরিখাতটি পুরো বরফের স্তরে পুরোপুরি ঢাকা ছিল। এর মানে হলো যে তারা 3 জনেই এখন বরফের নিচে জীবন্ত কবরস্থ। বাইরের জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। নিচ থেকে তাদের রেডিওতে যোগাযোগের জন্য ক্রমাগত চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কোনো ধরনের সংকেত পাওয়া যাচ্ছিল না। অ্যানি মোর্স কোড জানত এবং ভাগ্যক্রমে পিটারও এ বিষয়ে পুরোপুরি অবগত ছিল। অ্যানি একটি ছোট পাথর এবং এক টুকরো ধাতু ব্যবহার করে মোর্স কোডে সংকেত পাঠায়, যা কোনোভাবে নিচের যন্ত্রগুলো ধরতে পারল। তার বোন যে এখনো বেঁচে আছে তা জেনে পিটার স্বস্তি পেল, কিন্তু সময় তাদের প্রতিকূলে ছিল। বিশেষজ্ঞরা বললেন যে এত উঁচুতে এবং এমন ঠান্ডা আবহাওয়ায় এই মানুষগুলো 36 ঘন্টার বেশি টিকতে পারবে না, কারণ তাদের অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের তীব্র অভাব ছিল। সবচেয়ে বড় সমস্যা ছিল বরফের নিচে তাদের সঠিক অবস্থান খুঁজে বের করা এবং তাদের কাছে পৌঁছানোর জন্য বরফের এত বিশাল দেওয়াল কিভাবে সরানো যায়, এটা অসম্ভব ছিল। নিজের জীবন উৎসর্গ করতে হলেও পিটার তার বোনকে বাঁচাতে ওপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য সে সেনাবাহিনীর কাছে শক্তিশালী নাইট্রোগ্লিসারিন বোমা চায়। এই বোমাগুলো এতটাই বিপজ্জনক যে সামান্য ধাক্কা বা সরাসরি সূর্যের আলোতেই এগুলো আপনা আপনি বিস্ফোরিত হতে পারে। এলিয়টের কোম্পানি এই বিপজ্জনক অভিযানে পিটারের সঙ্গী হওয়ার জন্য যে কাউকে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করে। টাকার লোভে একটি দল গঠন করা হয়, কিন্তু যাত্রা শুরুর আগে পিটারকে তার দলে ভিককে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। ভিক সেই অভিজ্ঞ ব্যক্তি ছিল যে পর্বতারোহণের আগে এলিয়টকে তিরস্কার করেছিল। ভিকের একটি অত্যন্ত বেদনাদায়ক অতীত ছিল। 4 বছর আগে তার নিজের স্ত্রী, একজন বিখ্যাত ট্যুরিস্ট গাইড, এই পাহাড়েই একটি ভয়ঙ্কর ঝড়ে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে বের করার জন্য ভিক মরিয়া হয়ে পাহাড়ে উঠেছিল। সে তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পায়নি, কিন্তু অন্য 3 জনকে বাঁচিয়েছিল। এই প্রক্রিয়ায় ঠান্ডায় তার পায়ের আঙুলগুলো মারাত্মকভাবে জমে যায়। আজও সে প্রায়ই তার স্ত্রীর শেষ চিহ্নের সন্ধানে এই বিপজ্জনক উপত্যকাগুলিতে ঘুরে বেড়ায়। পিটার এবং ভিকের দল হেলিকপ্টারে করে ভিকের কাছে পৌঁছায়। ভিক প্রথমে সাহায্য করতে রাজি হয় না, কারণ সে জানত যে এই সময় K2-তে যাওয়া মানেই মৃত্যুকে সরাসরি আমন্ত্রণ জানানো।
কিন্তু যখন পিটার তাকে মনে করিয়ে দেয় যে সে বহু বছর আগে তার বাবা রয়েসের সাথে এভারেস্ট আরোহণ করেছিল, তখন ভিকের পুরনো স্মৃতি জেগে ওঠে এবং সে রাজি হয়ে যায়। দলের নেতা হওয়ার সাথে সাথেই সে ঘোষণা করে, এটা কোনো রেকর্ড ভাঙা আরোহণ নয়, এটা একটি রেস্কিউ অপারেশন এবং প্রতিটি পদক্ষেপ আমার বিবেচনার ভিত্তিতেই নেওয়া হবে। এদিকে গভীর বরফের গুহায় আটকা পড়া তিনজনের অবস্থা প্রতি মুহূর্তেই খারাপ হয়ে যাচ্ছিল। ঠান্ডা এতটাই তীব্র ছিল যে টমের রক্ত জমে যাচ্ছিল এবং অক্সিজেনের তীব্র অভাবে তার ফুসফুস অকেজো হয়ে যাচ্ছিল। তার শ্বাস নিতে সাহায্য করার জন্য একটি অত্যাবশ্যকীয় ওষুধ ছিল। নিজের পুরনো স্বভাব এলিয়ট এখানেও খুব স্বার্থপরের মতো আচরণ করল। সে তার ওষুধ কারো সাথে ভাগ করতে চায়নি, এমনকি এর জন্য মরতে হলেও। সে চেয়েছিল টম তাড়াতাড়ি মারা যাক, যাতে এলিয়ট তার ভাগের ওষুধ নিজে ব্যবহার করে আরও বেশি দিন বাঁচতে পারে। কিন্তু অ্যানির মন গলে গেল এবং সে গোপনে টমকে তার ভাগের ওষুধটি ইনজেক্ট করে দিল। যখন এলিয়ট এই কথা জানতে পারল, সে উন্মত্ত হয়ে উঠল এবং অ্যানিকে মারধর করতে শুরু করল। এদিকে বাইরের জগতে পিটার এবং ভিকের দল জীবনের ঝুঁকি নিয়ে ওপরের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের কাছে ছিল বিপজ্জনক নাইট্রোগ্লিসারিন বোমা, যা তারা ছায়ার মতো বয়ে বেড়াচ্ছিল। পথিমধ্যে প্রকৃতি তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। দলের একটি বোমা থেকে তরল চুইয়ে পড়তে শুরু করে এবং ভোরের প্রথম আলো তার ওপর পড়তেই একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যা পুরো পাহাড়কে কাঁপিয়ে দেয় এবং দলের দুজন সদস্য মারা যায়। বিস্ফোরণে প্রচুর পরিমাণে পুরনো বরফ সরে যায় এবং ভিক হঠাৎ একটি লাশের হাত দেখতে পায়। সে কাছে গিয়ে হাতটি দেখে চিৎকার করে ওঠে। এ আর কেউ নয়, ভিকের নিজের স্ত্রী, যাকে সে 4 বছর ধরে খুঁজছিল। বরফের মধ্যে তার দেহটি তখনও অক্ষত ছিল। ভিক তার আঙুল থেকে বিয়ের আংটিটি খুলে নিয়ে নিজের গলার লকেটে রাখে। এরপর পিটার একটি ছোট ওষুধের বাক্স খুঁজে পায়, যা ভিকের পায়ের তলার মাটিকে টলিয়ে দেয়। বাক্সটি এমন এক নির্মম সত্য প্রকাশ করে যা যে কারো রক্ত গরম করে দেবে। 4 বছর আগে যখন ভিকের স্ত্রী ঝড়ে আটকা পড়েছিল, এলিয়ট তার সাথেই ছিল। নিজেকে বাঁচাতে এলিয়ট ভিকের স্ত্রীর সমস্ত ডেক্সামেথাসন চুরি করে তাকে একা কষ্ট ভোগ করার জন্য ফেলে রেখে গিয়েছিল। ভিক এখন বুঝতে পারল যে তার স্ত্রীর মৃত্যুর পেছনের আসল অপরাধী এলিয়ট ছাড়া আর কেউ নয়। ভিকের হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলে উঠল এবং সে দ্রুত সেই গুহার দিকে রওনা দিল যেখানে এলিয়ট লুকিয়েছিল। তখন সন্ধ্যা হয়ে এসেছে এবং অ্যানির অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছে। সে রেডিওতে পিটারের সাথে যোগাযোগ করে এবং দুর্বল কণ্ঠে বলে, পিটার, ফিরে যাও, আমরা কেউই সকালের সূর্য দেখতে পাবো না, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলো না। পিটার তাকে সান্ত্বনা দিল, কিন্তু তার নিজের চোখের জল থামছিল না। সেই রাতেই এলিয়ট তার নৃশংসতার সমস্ত সীমা অতিক্রম করল। অ্যানি যখন অচেতন অবস্থায় ঘুমিয়েছিল, এলিয়ট হামাগুড়ি দিয়ে টমের কাছে গেল এবং তার শরীরে একটি ফাঁপা বায়ুনল প্রবেশ করালো। বায়ুর বুদবুদটি টমের শিরায় প্রবেশ করার সাথে সাথেই সে শ্বাসরুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। যখন অ্যানি ঘুম থেকে ওঠে, সে টমের শরীর ঠান্ডা অবস্থায় দেখতে পায় এবং কাছেই একটি খালি সিরিঞ্জ পড়ে থাকতে দেখে বুঝতে পারে যে এলিয়ট তার ওষুধ বাঁচানোর জন্য টমকে হত্যা করেছে। ঠিক তখনই গুহার ছাদ থেকে বরফ পড়তে শুরু করে এবং তারা উপর থেকে আলোর একটি ক্ষীণ রশ্মি দেখতে পায়। পিটার এবং ভিক ঠিক সেই জায়গাতেই এসে পৌঁছেছে। তারা সতর্ক ছিল। তারা শেষ নাইট্রোগ্লিসারিন বোমাটি ফাটিয়ে দেয় এবং একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায়, যা গুহাটিকে উড়িয়ে দেয়। পিটার দ্রুত নিচে নেমে আসে এবং তার বোন অ্যানি তাকে দড়ি দিয়ে ওপরে টেনে তোলার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই ভিক এবং এলিয়ট মুখোমুখি হয়। ভিকের কাছে সেখানেই এলিয়টকে মেরে ফেলার সুযোগ ছিল, কিন্তু একজন সত্যিকারের পর্বতারোহী হওয়ায় তার ঘৃণা সত্ত্বেও সে এলিয়টকেও দড়িতে বেঁধে ফেলে। কিন্তু তারপর যে পাহাড়ের ওপর তারা সবাই দাঁড়িয়েছিল তা হঠাৎ ধসে পড়ে। দৃশ্যটি ঠিক 3 বছর আগের মতোই। পিটার চূড়ার পাথরটি ধরেছিল এবং অ্যানি, ভিক ও এলিয়ট নিচের দড়িতে একজনের নিচে আরেকজন ঝুলছিল। পাহাড়ের মাটি ঝুরঝুরে ছিল এবং হুকটি ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছিল। ভিক সাথে সাথে বুঝতে পারল যে দড়িটি সবার ওজন ধরে রাখতে পারবে না এবং যদি সে কিছু না করে তবে পিটার এবং অ্যানিও মারা যাবে। ভিক পিটারের দিকে তাকায়, তার চোখে এক অদ্ভুত শান্তি। সে তার পকেট
পকেট থেকে সেই পুরনো ছুরিটা বের করে। পিটার চিৎকার করে বলে, না ভিক, এটা করো না। কিন্তু ভিক হাসে এবং দড়িটা কেটে দেয়। ভিক ও এলিয়ট একসাথে অন্ধকার গভীর অতল গহ্বরে পড়ে যায়, চিরতরে হারিয়ে যায়। ভিক শুধু তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধই নেয়নি, বরং একজন সত্যিকারের বাবার মতো পিটার ও অ্যানিকে একটি নতুন জীবনও দিয়েছে। অবশেষে ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে পিটার তার বোন অ্যানিকে নিরাপদে বেস ক্যাম্পে ফিরিয়ে আনে। অ্যানির চোখে পিটারের জন্য আর কোনো ঘৃণা নেই, বরং রয়েছে অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধা। সে তার ভাইকে জড়িয়ে ধরে এবং অতীতের সেই ভুলের জন্য তাকে মন থেকে ক্ষমা করে দেয়। সে বলে, পিটার, বাবা যদি আজ এখানে থাকতেন, তিনি তোমার ও তোমার সাহসিকতার জন্য খুব গর্বিত হতেন। পিটার এই বিপজ্জনক উদ্ধার অভিযানে যারা নিজেদের জীবন বিপন্ন করেছিল, সকলের নাম দিয়ে একটি সুন্দর পাথরের স্মৃতিস্তম্ভ তৈরি করে। এই চমৎকার গল্পটি এই দৃশ্যের মাধ্যমে শেষ হয়।